বাংলাদেশে আবারও ফিরল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2011 সালে দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সম্পূর্ণ উল্টে দিয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। নতুন রায় কার্যকর হবে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। তবে এই রায়কে নানা ভাষায় আর অভিব্যক্তিতে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে সব থেকে গ্রহণযোগ্য বিষয়। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলে ফিরে আসা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সূচনা জামায়াতের শীর্ষ নেতা অধ্যাপক গোলাম আজমের প্রস্তাব থেকে। 1980 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামী রমনা গ্রিনে প্রথমবার প্রকাশ করে অরাজনৈতিক নির্দলীয় কেয়ারটেকার সরকারের খসড়া রূপরেখা। অধ্যাপক গোলাম আজম বলেছিলেন, আমাদের দেশে দলীয় প্রধানমন্ত্রীর অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। তার এই ধারণা পরিণতি পেতে সময় নিয়েছে 10 বছর। 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই কেয়ারটেকার সরকারের দাবিকে সামনে আনে। তীব্র আন্দোলনে এরশাদের পতনের পর গঠিত হয় প্রথম তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় যায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আর গোলাম আজমের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। 1991 থেকে 1995 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপির শাসনামলে বিরোধীরা কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখার দাবি তোলে, কিন্তু সে দাবি এড়িয়ে মাগুরা 2 উপনির্বাচন ছিল টার্নিং পয়েন্ট। জামায়াত সংসদে 1996 সালে কেয়ারটেকার বিল জমা দেয়। আওয়ামী লীগ জাতীয় পার্টিও তাতে সমর্থন জানায়। অবশেষে সংসদে ত্রয়োদশ সংশোধনী এবং আইনগত স্বীকৃতি পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 1996, 2001, 2008 সালের জাতীয় নির্বাচন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয়, কিন্তু 2007-এর 1/11 ও সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি সরকারের হাত ধরে ক্ষমতায় আসা আওয়ামী লীগ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। পেছনে কলকাঠি নেড়েছেন সে সময়কার প্রধান বিচারপতি খায়রুল হক। তার প্রতারণামূলক রায়ের কারণে ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা। যেন তেনভাবে করা নির্বাচনে 1.5 দশক ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় শেখ হাসিনার অধীনে কুকুর বিশ্রামের নির্বাচন, নিশিরাতের নির্বাচন ও ডামি নির্বাচন নামে ভারত সমর্থিত 3টি বিতর্কিত নির্বাচন পার হয়েছে। হাসিনার বিরুদ্ধে 13 বছরের আন্দোলন সংগ্রামের পর 2024-এর গণঅভ্যুত্থানে তার পতন পরিবর্তনের পথ খুলে দেয়। সে পরিবর্তনের পথ ধরে আদালত জানিয়ে দিল, রাজনৈতিক ঐক্যমতে তৈরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যায় না। অধ্যাপক গোলাম আজম আজ নেই, কিন্তু তার তত্ত্বের 44 বছরের যাত্রায় অসংখ্য আন্দোলন, বিতর্ক আর ইতিহাস রয়ে গেছে। বাস্তবতা প্রমাণ করে গোলাম আজমের সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক বাস্তবতায় আবার বাংলাদেশে ফিরে এসেছে। যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছেন তারা হয় ক্ষমতা থেকে ছিটকে পড়েছেন, নয়তো বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।